আমাদের প্রতি, এই জাতির প্রতি, উম্মার প্রতি পরীক্ষার পর পরীক্ষার মধ্য দিয়ে আমাদের একটা নতুন বাংলাদেশের যাত্রার, একটা অভিযাত্রার নতুন দিগন্ত আল্লাহ তাআলা সূচনা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং এবারের 7ই নভেম্বর এমন একটা পরিস্থিতিতে, এমন একটা সময়ে আমরা উদযাপন করছি যে আবার এই 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা, আধিপত্যবাদ বিরোধী ছাত্র জনতা ঠিক 7ই নভেম্বরের বিপ্লবের যে চেতনা ছিল, সেই 7ই নভেম্বর ইতিহাসের বাঁক বদলে দিয়েছিল। মাঝখানে আধিপত্যবাদী শক্তি বারবার আমাদের স্বাধীনতা, অখণ্ডতা, জাতিসত্তা, আমাদের মূল্যবোধকে ধ্বংস করার যে চক্রান্ত করছিল, দীর্ঘ দিনের ক্ষোভ ধুমায়িত হয়ে 5ই আগস্ট তার আরেকটা বিস্ফোরণ, আরেকটা আউটবাস্টের মধ্য দিয়ে 5ই আগস্ট নতুন করে আবার সেই চেতনা ধারণ করে এদেশের ইসলামী জনতা, মূল্যবোধ প্রিয় জনতা, দেশপ্রেমিক জনতা বাংলাদেশের একটা নতুন অভিযাত্রা শুরু করেছে, আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই আলোচনা সভায় স্মরণ করছি, আমার খুব মনে আছে আমি তখন কেবল ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি 1975 সালের 7ই নভেম্বর। রাজনীতির সাথে অতটা সম্পৃক্ত না, অত বুঝি না, কিন্তু 1975 সালের 3রা নভেম্বর থেকে শুরু করে 3, 4, 5, 6 সারা রাত ফজর পর্যন্ত, 7 তারিখ ভোর পর্যন্ত এই 4-5টা দিন একটা রুদ্ধশ্বাস অবস্থা ছিল বাংলাদেশে। রেডিওগুলো বন্ধ, আমাদের ঘরে একটা রেডিও ছিল, ভোরবেলা 7টার খবর শুনতাম ছুটে এসে, রেডিও বাজে না, কি হচ্ছে তা বলা যায় না। এখন যেমন মোবাইল প্রযুক্তি, মিনিটে সারা দুনিয়ার খবর পেয়ে যাচ্ছি। মনে হচ্ছিল দেশে কি সরকার আছে, ন্যায় কি হলো। অবরুদ্ধ একটা বাংলাদেশ 3 থেকে 7-এর সময়, কিন্তু সে দেশের মানুষ কোনো কিছু বুঝে উঠতে পারেনি, রুদ্ধশ্বাসের মধ্য দিয়ে তারা সময় পার করেছিল। যাই হোক, বিভিন্ন সূত্রে রাজনীতির সংবাদপত্র বন্ধ হয়ে গেল এবং পরবর্তীতে যেসব ঘটনাগুলো প্রকাশিত হয়েছে ইতিহাসে, যে ইতিহাস বিশ্লেষকরা এটা বিশ্লেষণ করেছেন যে স্বাধীনতার পর শেখ মুজিব যে গণতন্ত্রের কথা বলে, যে বৈষম্যহীন সমাজের গড়ার প্রতিশ্রুতি দিয়ে, ওই পাকিস্তানিদের হাত থেকে, এই পাকিস্তানিদের অর্থনৈতিক শোষণ থেকে মুক্ত করার কথা বলে দেশটাকে সে আলাদা করে একটা নতুন দেশ সে গড়লো, জাতিকে মুক্তির কথা শোনালো, দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশের কথা শোনালো। মাত্র 3-3.5 বছরের শাসনের মধ্যে সেই বাংলাদেশকে আবার লুটপাট, চাঁদাবাজি, মস্তানি, পরিবারতন্ত্র, ইসলামী মূল্যবোধের সবকিছু খতম করে দিয়ে, গণতন্ত্র খতম করে দিয়ে এই দেশটাকে আবার ধ্বংসের প্রান্তে নিয়ে গিয়েছিল। এটা ইতিহাস জানে। মানুষের মধ্যে ক্রমশ ক্ষোভ ধুমায়িত হচ্ছিল। সব সংবাদপত্র তিনি বন্ধ করে দিলেন, তার পছন্দের 4টা কাগজ রাখলেন, সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল, সব দল নিষিদ্ধ, আর উনি পছন্দ করে বাকশালে একটা কাজ করলেন। সরকারি কর্মকর্তা অফিসারদেরকেও বাকশালে যোগ দিতে, আর্মি অফিসারদেরকেও সেই দলে যোগ দিতে বাধ্য করলেন। তাহলে রাজনৈতিক দল নাই, সংবাদপত্র নাই, ট্রেড ইউনিয়ন অধিকার নাই, দ্রব্যমূল্য আকাশচুম্বী, মানুষের 74-এর দুর্ভিক্ষে মানুষ জাল পরে বাসন্তীরা দুনিয়ার সামনে বাংলাদেশের সে নিষ্ঠুর দুর্ভিক্ষের সাক্ষী হয়ে গেল। এই 71 থেকে 75 রক্ষী বাহিনীর হাজার হাজার লোক খুন করলো রাজনৈতিক প্রতিপক্ষকে ধরে ধরে। রাজনৈতিক দল, সংবাদপত্র, স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, প্রেসের স্বাধীনতা, 75 সালের 16 জুন সব সংবাদপত্র বন্ধ করে দিল। একটা ডিক্টেটোরিয়াল বাকশালী শাসনের মধ্য দিয়ে এই দেশকে আবার ধ্বংসের দিকে নিয়ে গেল। পাকিস্তানিদের থেকে শোষণের মুক্তির কথা বলে যা করা হয়েছিল, তিনি আবার ভারতীয় আধিপত্যবাদের দালালি করে আমাদের সংবিধানটাকে তছনছ করে একটা নাস্তিকতাবাদী ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতার দিকে ঠেলে দিয়ে গোটা জাতিকে তিনি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় 75 সালের 3রা নভেম্বর থেকে নিয়ে এই ঘটনা ঘটলো। 75 সালের 5ই আগস্ট তিনি সেনাপ্রধান এবং মূলত তিনি শাসকের ভূমিকায় চলে আসলেন। এটা আবার ভারতপন্থী, মুজিবপন্থী কিছু সেনা অফিসারদের সহ্য হলো না। তারা এই 3রা নভেম্বরই জিয়াউর রহমানকে বন্দী করে ফেললো। জিয়াউর রহমানকে বন্দী করে ফেললো, তাকে হত্যার চক্রান্ত করা হলো, ক্যান্টনমেন্টে তাকে বন্দী করে ফেলা হলো। সেটার আবার পাল্টা কু করার জন্য সেনাবাহিনীর মধ্যে
একটা আলাদা রকম বিভক্তি শুরু হলো। খালেদ মোশাররফ ছিলেন তখন মেজর জেনারেল খালেদ মোশাররফ, তিনি এই পাল্টা coup করে জিয়াউর রহমানকে বন্দী করে ফেলেছিলেন। জিয়াউর রহমানের ভক্ত অনুভক্ত দেশপ্রেমিক ভারত বিরোধী ইসলামী জনতার সাপোর্ট এবং সমর্থন সেখানে ছিল, এবং তখন জিয়াউর রহমান সেনাবাহিনীর মধ্যে খুব বিপুল জনপ্রিয় অফিসার ছিলেন এবং ভারতমুখী, মুজিববাদমুখী, ধর্মনিরপেক্ষতামুখী রাজনীতি থেকে 15 আগস্ট যে ইতিহাসের বাদ বদলে দিয়েছিল সেটাকে আবার ভারতমুখী করার জন্য 3রা নভেম্বর জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে আটকানো হয়েছিল। এটা কিন্তু আবার পাল্টা আর একটা অভ্যুত্থানের জন্য সেনাবাহিনীর মধ্যে পোলারাইজেশন শুরু হলো এবং সেনাবাহিনী সিপাহী জনতার একটা ঐক্য গড়ে উঠল। জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে বন্দী দশা থেকে মুক্ত করতে হবে। এখানে এসে কর্নেল তাহের জাসদ গণবাহিনী তারা তৈরি করেছিল। এই হাসান হক ইনু, রব, জলিল, আজকে তো নানান রাজনীতির বদলে এখন ওনাদের কিছু পরিবর্তন হয়েছে, যারা ওই সময় ছিলেন নেতৃত্বে, তারা গণবাহিনী তৈরি করে সেনাবাহিনীর মধ্যে রাজনীতি আর একটা পাল্টা অভ্যুত্থান, তারা সুযোগ অপেক্ষায় ছিল যে এই দেশে তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদলে এই পাল্টা অভ্যুত্থানে তারাও ক্ষমতায় যেতে পারে কিনা। কর্নেল তাহেরের তখন আরেকটা স্বপ্ন এবং প্রচেষ্টা আর্মির মধ্যে তিনি শুরু করেছিলেন, কিন্তু সেটাও সফল হয়নি। দেশপ্রেমিক সেনাবাহিনী 6 নভেম্বর সাহসিকতার সাথে জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বন্দী দশা থেকে মুক্ত করেন এবং তিনি 7 তারিখ ভোরে ফজরে, আপনারা পত্রপত্রিকা ইতিহাসে দেখেছেন, হাজার হাজার সেনাবাহিনীর জনতা, সিপাহী, সেনাবাহিনীর ট্যাঙ্কের উপরে, গাড়িতে, সাজোয়া জানে, রাজপথে মিছিল করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে ভারতমুখী রাজনীতিকে ফিরিয়ে বাংলাদেশমুখী করে আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার আরেকটা বিজয় 7ই নভেম্বর সূচিত হয়েছে। জিয়াউর রহমান মুক্ত হলেন, রাজনীতির একটা বহুদলীয় গণতন্ত্রের ধারায় তিনি আবার দেশকে ফেরানোর জন্য চেষ্টা করেছিলেন। সময় কম, আমরা খুব দীর্ঘ বক্তৃতায় যাব না। এই জন্য আমরা এই কথা বলি যে 7ই নভেম্বর হচ্ছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের বাক বদলের দিন। কিন্তু 7ই নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে ধর্মনিরপেক্ষবাদী ভারতীয় আধিপত্যবাদীদের রাজনীতির কবর হয়ে বাংলাদেশ যে একটা বহুদলীয় গণতন্ত্র, ইসলামী মূল্যবোধ গণতন্ত্র, সংবাদপত্রে স্বাধীনতার দিকে যাত্রা শুরু করেছিল এবং পিপিআর ইত্যাদি সমস্ত বিধিনিষেধ তুলে নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ জিয়াউর রহমানের সময় কিন্তু শুরু হয়েছিল। 7ই নভেম্বরে যারা বেনিফিশিয়ারি ছিলেন, প্র্যাকটিক্যালি তাদের উচিত ছিল শেখ মুজিব, আওয়ামী লীগ এবং বাকশালী রাজনীতি, গণতন্ত্রের ধ্বংসকারী রাজনীতির বৈশিষ্ট্যকে বুঝে পরবর্তীকালে সব রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের উচিত ছিল ওই ধারায় বাংলাদেশকে ধরে রাখা, কিন্তু তারা পারে নাই। 7ই নভেম্বরের যারা সুবিধাভোগী ছিলেন, বেনিফিশিয়ারি ছিলেন, যারা রাজনীতিতে আসার, সংবাদপত্রের স্বাধীনতা পাওয়ার যতটুকু তারা অধিকার পেলেন বহুদলীয় গণতন্ত্রের সুবাদে, সেই 7ই নভেম্বরের বেনিফিশিয়ারিরা 7ই নভেম্বরের চেতনাকে পরবর্তী শাসনকালে ধরে রাখতে পারেননি বলে আবার এই অঙ্গরাজ্যরা ক্ষমতা এসে 15 বছর একটানা, এরপরে আবার 96 থেকে এসে 2008 প্রায় 20, 21, 22 বছর তারা আবার দেশ শাসন করে গেল। এটা ছিল, আমি বলবো, ইতিহাস বিশ্লেষণ করে দেখা যাবে যে 7ই নভেম্বরের বেনিফিশিয়ারি যারা ছিলেন তারাই 7ই নভেম্বরের চেতনার উপরে, বাকবদলের ইতিহাসের উপরে দেশকে টিকে রাখতে ব্যর্থ হয়েছিলেন। আলহামদুলিল্লাহ 5ই আগস্ট 2024 আবার নতুন ইতিহাসের বাক বদল করে আমরা আবার আমাদের আসল ঠিকানার দিকে যাত্রা শুরু করেছি। আমাদের স্বপ্ন সেই দিন পূরণ হবে যেদিন চূড়ান্ত বিপ্লবে আল্লাহ তাআলার দিন বিজয়ের মধ্য দিয়ে মানুষের একটি কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে দুঃখী, ক্ষুধার্ত, অন্নহীন, বস্ত্রহীন, অধিকারহীন, বঞ্চিত, মজলুম মানুষের মুক্তির জন্য একটা ইসলামী সমাজ আমরা কায়েম করতে পারব। সেটি হবে আমাদের চূড়ান্ত স্বাধীনতা, সেটি হবে আমাদের চূড়ান্ত বিপ্লব। আমরা সেই সুন্দর দিনের জন্য কিন্তু অপেক্ষা করছি। আমরা মনে করি এদেশের সামরিক বাহিনী, সিপাহী জনতা, জনগণ বারবার এই দেশকে আধিপত্যবাদের দিকে, নাস্তিকতাবাদের দিকে, ধর্মহীনতার দিকে, গণতন্ত্রহীনতার দিকে বারবার নিয়ে যাওয়ার ষড়যন্ত্র এই দেশের জনগণ এবং সেনাবাহিনী যেভাবে ব্যর্থ করে দিয়েছে, গত 5ই আগস্ট সেই ষড়যন্ত্র সেভাবেই তারা ব্যর্থ করে দিয়েছে। এবং বিপ্লবের পরে আবার সেনাবাহিনীর প্রতি বিপ্লব, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, নানান চ্যালেঞ্জ করে এই বিপ্লবকে ঠেকাবার চেষ্টা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছি। আমরা আহ্বান জানাই, এই দেশের জনগণ আপনাদের সাথে আছে। এদেশের জনগণ আধিপত্যবাদকে কখনো মেনে নেবে না। এদেশের জনগণ
ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের পক্ষে থাকবে। আপনারা গণতন্ত্র, মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করুন, আমরা তাতে খুশি হব। কিন্তু বাইরের কোনো চাপ, বাইরের কোনো হুমকি, নানান অডিও ভিডিও দিয়ে বলা হইতেছে যে আমি বর্ডারের কাছে আছি, যে কোনো সময় ঢুকে যাইতে পারি, ডিসেম্বরের মধ্যে কাম সারতে হবে, বহু কথা আমরা শুনতেছি। ইনশাআল্লাহ এত কঠিন পরীক্ষার পর আল্লাহ তাআলা মানুষের এই শাহাদাতের রক্ত যেহেতু কবুল করেছেন, কোন ষড়যন্ত্র ইনশাআল্লাহ এ দেশে কার্যকর হবে না। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি, সেই কামনা করি। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এই ষড়যন্ত্র সম্পর্কে, তার উপদেষ্টাদেরকে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের সজাগ থাকতে হবে। এখনো আপনার চারিপাশে দপ্তরে, প্রশাসনে, সচিবালয়ে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে যারা ওই আধিপত্যবাদীদের সেবা দাস ফ্যাসিস্টদের দোসররা ঘুরছে ফিরছে, চিনছেন, তাদের সরাতে আপনি কেন ভয় পাচ্ছেন? বহু যোগ্য মানুষ এখানে আছে যারা দেশকে ভালোবাসে, যারা কোনো আধিপত্যবাদের দালালি করবে না। এসব অবস্থানদেরকে আপনি যোগ্যতা প্রদান করুন আর তাদেরকে সরিয়ে দিন। তা না হলে এই চক্রান্তে ধরা যাবে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আপনি আটকে যেতে পারেন। এখান থেকে মুক্তির জন্য জনগণ আপনার পাশে আছে, আপনাকে আমরা সাহস দিচ্ছি। এই 7ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণ আপনাকে যেমন এনে মানুষের মুক্তির আশায় আপনাকে ক্ষমতায় বসিয়েছে, একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে এই জাতির আশা আপনি পূরণ করুন। সে ব্যাপারে জামাত ইসলামী সবসময় এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে এবং দ্রুত সংস্কারের যে কাজে আপনি হাত দিয়েছেন, সমস্ত সংস্কার আপনি করতে পারবেন না। সর্বাঙ্গে ঘা, ওষুধ দিব কোথা? সব ঘা আপনি সারতে পারবেন না। এটার জন্য একটা ইলেকটেড গভর্নমেন্ট প্রয়োজন। কিন্তু একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন কমিশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সংবিধানের কিছু সংস্কার, এই কিছু সংস্কারের মধ্যে দিয়ে একটা নির্বাচন যেন সুন্দর হয়, সেই পর্যন্ত সংস্কার করে আপনি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। প্রচুর ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র সম্পর্কে আপনি সজাগ থাকুন। দেশকে কারা ভালোবাসে, দেশের স্বাধীনতার জন্য কারা জীবন দিতে পারে, কারা ঝুঁকি দিতে পারে, তাদেরকে আপনাকে চিনতে হবে এবং তাদের পাশে আপনাকে থাকতে হবে, তারাও আপনার পাশে থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ তাআলার কাছে 7ই নভেম্বরের যে চেতনায় বীর সিপাহী জনতা রক্ত দিয়ে ঝুঁকি নিয়েছিল, ইতিহাসের বাঁধ বদলে দিয়ে এই দেশের আসল শিকড় এবং জাতিসত্তাকে ঠিক রাখার জন্য তারা শহীদ হয়েছে অনেকে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং নতুন বাংলাদেশ এবং বিপ্লবের সেই সোনালী স্বপ্ন একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য জামাত ইসলামের এই অভিযাত্রাকে সফল করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।